প্রথম আপনার এই নির্বাসিত জীবনে প্রথম একটা মিডিয়ার সাথে আপনি এতদিন আমাদের সাথে অডিওতে কথা বলেছেন, ভিডিওতে এসছেন, এর জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। ওবায়দ ভাই, গত বছর এই সময় বাংলাদেশে আপনি দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন একটা নির্বাচিত সরকারে। আন্দোলন পরিস্থিতি সামাল দিয়েছেন, প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলতেন। আজকের সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা বিষয়ে দুটো ঘটনাই একরকম। সেটা হচ্ছে রাজনৈতিক সংকট। সংকটের স্বরূপটা তখন ছিল একরকম, এখন আরেক রকম। তখন এক রূপ, এখন অন্য রূপ। তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দুটো ভিন্ন বিষয়। তখন ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে সোনালী ফসল, স্বাধীন বাংলাদেশ। আর আজকে রিসেট বাটনে প্রেস করে এক নতুন বাংলাদেশের জন্ম, একটা জঙ্গিবাদী উত্থান আমরা মোকাবিলা করছিলাম। আমি স্পষ্টভাবে বলতে চাই, ৭১-এ আমরা বিজয়ী হয়েছিলাম, আজ সে বিজয় পরাজিত। আমাদের মুক্তিযুদ্ধ পরাজিত। আমাদের জয় বাংলা রণধ্বনি পরাজিত। আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু এখন মনে মনে ভাবি এই বিজয়কে আমরা কতটা সংহত করতে পেরেছি। বারে বারে নেপোলিয়নের একটা কথা মনে পড়ে, উই কনকার্ড but could not make use of victory. আমরা বিজয়ী হয়েছি, কিন্তু বিজয়কে সংহত করতে পারি। এটাই ইতিহাসের স্বাভাবিক গতিধারা। একটা যুদ্ধের ডিফিটেড ফোর্সেস এই ফোর্সেস একটা সময় বিজয়ী যারা, তারা বিজয়কে কনসলিডেট করতে যদি ব্যর্থ, তাহলে পরাজিতরা রিমার্চ করে। আমার কাছে বাংলাদেশের বাস্তবতা
এরকম কিছু মনে হয়। আপনি বলেছেন বিজয়কে আপনি সংহত করতে পারেন নাই। 15 বছর ক্ষমতায় ছিলেন, টানা 15 বছর। তো আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সাধারণ সম্পাদক, আপনি এই টানা ক্ষমতা থাকা সত্ত্বেও, এত দাপটের সাথে ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন বিজয় সংহত করতে পারলেন না? দৃশ্য তো আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বিজয় সংহত করেছিলেন অসম সাহসী পরাজিত শক্তির বিরুদ্ধে, তাদের আদর্শ চেতনার বিরুদ্ধে, তাদের অপরাধের বিরুদ্ধে, যেমন যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার, এছাড়া অনেকগুলো জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল, যেমন হলিয়াটিজেন, যেমন সিলেট, যেমন ঢাকার আশকোনা, আজিমপুর, ময়মনসিংহে রাস্তায় জঙ্গি হামলা প্রতিহত করা, এরকম অনেকগুলো কাজ দুঃসাধ্য সাধন করে সারা বিশ্বেই প্রশংসিত হয়েছিলেন জঙ্গিবাদ দমনে সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটা বিষয়, যেটা ওই পরাজিত শক্তির আন্ডারগ্রাউন্ড যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে সেগুলো আমাদের গোচরে ছিল। এই যে গোয়েন্দা সংস্থা সঠিকভাবে আপনাদের ব্রিফ করে নেই, গোয়েন্দা সংস্থা, বা আজকে আমরা সেনাবাহিনীর চেহারা দেখতেছি। গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপরে ভিত্তি করে সব রিপোর্টই সঠিক তথ্য সরবরাহ করেছে, এমনকি উঁচু গলায় বলা যায় না। সব সঠিক তথ্য সঠিক সময় যদি পাওয়া যেত, তাহলে 5ই আগস্টের যে জঙ্গিবাদী উত্থান, এরকম উত্থান সে সময় সংগঠিত হতে নাও পারত। বাংলাদেশ সেনাবাহিনী কি আপনাদের বিক্রয় করেছে? আমি টোটাল সেনাবাহিনীকে দোষারোপ করতে চাই না। সেনাবাহিনী বিষয়টা আমরা গত 10-11 মাস ধরে আমাদের নেত্রী এবং আমরা তার সহকর্মীরা যারাই বিভিন্নভাবে বক্তব্য দিয়েছি, আমরা সেনাবাহিনীকে টাচ করিনি।
তাদের ভূমিকাটা আমাদের কাছে ক্লিয়ার ছিল। আমরা তাদের নিরাপত্তা লক্ষ্য করেছি। 5ই আগস্টে যখন কারফিউ বলবৎ ছিল, তখন আমাদের কাছে মেসেজ ছিল জমায়েত না হতে। সেখানে এই কারফিউর মধ্যে এই যারা সেদিনের জঙ্গিবাদী হামলা সংগঠিত করছিল, তাদের সমর্থকরা, তাদের নেতাকর্মীরা বড় বড় মিছিল করে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর চোখের সামনে নাকে ডগা দিয়ে তারা বিক্ষোভ স্লোগান দিতে দিতে ঢাকামুখী অভিযাত্রা করতে থাকে। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এগুলো সম্ভব ছিল? এখন তো সেটাই আমরা ভাবছি। যখন গোপালগঞ্জে নিরীহ মানুষের উপর শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলের উপর আমাদের সেনাবাহিনী গুলিবর্ষণ করে মানুষ হত্যা করে, যখন দেখি সেনাবাহিনীর এক সদস্য দীপ্ত সাহা নামে এক তরুণকে যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডকে যেমন করে বুটের তলায় তার গলা পিষ্ট করছিল, আর সে বলছিল আর্তনাদ করে, আই ক্যানট ব্রিথ। দীপ্ত সাহার গলায়, মুখে বাংলাদেশের একজন সেনা সদস্য এভাবে শ্বাসকষ্টের সৃষ্টি করেছিল, সেটা ভেবে আমরা অবাক, আমরা হতবাক। যখন আমরা দেখি যে সেনাবাহিনী মাস্তানির জন্য, গুন্ডামির জন্য, সন্ত্রাসের কারণে, চাঁদাবাজির কারণে ইতিমধ্যে কুখ্যাত ইউনূসের তল্পিবাহক সদ্য গঠিত এনসিপির নেতাদের পাহারাদার হয়। যখন দেখি সেনাবাহিনীর কনভয় মধ্যে তাদের আশ্রয় দিয়ে পলায়নে সাহায্য করা হয়, সেনাবাহিনীর এ দায়িত্ববিদ তাদের নিয়ম কানুনের মধ্যে পড়ে। তারপর আবার দেখলাম এই যে ঢাকায়
ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, এটা তখনকার পরিস্থিতির মুখে তাদের দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন এবং একটা চরম একটা হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে তাদের অহংবোধের যে প্রকাশ ঘটেছে সেটাও ক্ষমা করার মতো কিছু নয়। গোপালগঞ্জে মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ছাত্ররা যেভাবে রুখে দাঁড়িয়েছে, আপনি আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা, আপনার নোয়াখালীর অবস্থা তো খুবই করুণ। আপনি এত বড় নেতা ছিলেন, বারবার ইলেকশনে যে পাশ করে আসছিলেন, আপনার সেই কর্মী বাহিনী গেল কোথায়? যখন আমাদের রণনীতি রণকৌশলের অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর ভাষা যে ম্যাস রেজিস্ট্যান্স, গণ প্রতিরোধ, আমরা ঢাকামুখী অভিযান, লং মার্চ টু যমুনা, এই এজেন্ডার বাস্তবায়ন করতে যাবে, তখন কার কতটা অংশগ্রহণ, কার কতটা প্রতিবাদী ভূমিকা, প্রতিরোধের ক্ষমতা স্পষ্ট। এখন সারা দেশেই সবাই সংগঠিত হচ্ছে। আপনার খুব আলোচিত একটা শব্দ ছিল কাউয়া। আপনি বলতেন আওয়ামী লীগে অনেক যারা সমাবেশ ঘটছে তারা ডেডিকেটেড না, এই অর্থে বলতেন আপনি। ওইটা কি আজকে বাস্তব অবস্থা দেখা দিয়েছে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টিক্লাস রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের লোক থাকে। ভালো লোক যেমন ছিল, কিছু খারাপ লোকও ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত শিবিরের প্রচুর লোক এই জামাত শিবিরের প্রচুর লোক আশ্রয় নিয়েছিল। আর সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সে অনুপ্রবেশের বিষয়টি আমরা বুঝতে পারি, এবং 5ই আগস্টের পর এটা দিবালোকের মতো পরিষ্কার। কারণ সেদিন ছাত্রদের আবেগকে যারা পুঁজি করে জঙ্গিবাদী উত্থানের সাথে সংযুক্ত করে তখনকার এবং আজকের এনসিপি নামের নেতৃত্ব নতুন দলের ইউনুস বাহিনীর যে নেতাগুলো, এদের স্বরূপটা ইতিমধ্যে উন্মোচিত হয়েছে। সেখানে অনুপ্রবেশকে উড়িয়ে দেওয়া যায়। আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, কত ত্যাগ তিতিক্ষার সংগঠন আপনার। সেই সংগঠনটায় ঢাকা ইউনিভার্সিটিতে জামাত শিবিরের লোকজন গুরুত্বপূর্ণ পদে ছিল।
তারা প্রকাশ্যে বেরিয়ে এসছে, বলছে তারা হেলমেট ব্যবহার করতো তাদেরকে আড়াল করার জন্য। আর আপনাদের নামও তো হেলমেট পাই। দেখেন, এইসব বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে চর্চা আছে, আত্ম সমালোচনাও আছে, আনুষ্ঠানিকভাবে নয়। আমাদের মধ্যে এইসব নিয়ে আলাপ আলোচনা আছে, ভুল ত্রুটি নিয়ম কথাবার্তা আছে। এগুলো এই মুহূর্তে যেখানে দেশ এক গভীর সংকটে, যেখানে আমরা অন্ধকার সময় অতিক্রম করছি, এটা চরম মূল্য দিতে হলো, চরম মূল্য দিতে হলো। যে কথাটা বলা হয়, আওয়ামী লীগ যখন জয়ী হয়, একা জয়ী হয়, আওয়ামী লীগ যখন হেরে যায়, সারা বাংলাদেশ হেরে যায়। হ্যাঁ, এটা যিনি বলেছেন এটাও তো তার দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন। তবে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হতো যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন সাংগঠনিকভাবে খুব শক্তিশালী থাকে এবং নট অনলি অর্গানাইজড বাট স্পিরিটেড থাকে। এটা এক বছরের মধ্যে ইউনূস সরকার টের পাচ্ছে, এক বছরের মধ্যে টের পাচ্ছে তারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের যে দলীয় যে শক্তিটা, সেটা বিরোধী দলে যতটা শক্তিশালী থাকে ততটা শক্তিশালী থাকে। বলেন কি প্রশ্ন? এটা প্রফেসর ইউনূস টের পাচ্ছেন, এর জন্য মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ওই রাজনৈতিক দলগুলোকে যেন ডাকলেন, ওইখানে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন। আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদেরকে উনি সতর্ক করছেন বারবার। তিনি সতর্ক করেছেন আওয়ামী লীগ জুজুর ভয় দেখাচ্ছেন তার মিত্রদের। তার মানে আওয়ামী লীগ আবারও গত কয়েক মাসে জানান দিচ্ছে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদাত্ত আহ্বানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও আজ ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষ আজ বলতে শুরু করেছে, আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম, এর চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। এই যে একটা বোধোদয় মানুষের মাঝে সৃষ্টি হয়েছে, এটা কি নোবেল বিজয়ী ইউনূস সাহেব টের পাচ্ছেন না? তার সাঙ্গপাঙ্গরা কি বুঝতে পারছেন না? জাগরণ, একটা নব জাগরণ সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদিন একটা ব্রিফিং করতেন, সাধারণ সম্পাদক হিসাবে। ওই ব্রিফিং এ আপনি ইউনূস সাহেব নিয়েও কথা বলতেন, আর তারেক রহমানকে সব সময় পলাতক হিসেবে ব্যঙ্গ করতেন। আজকে কি আপনি তারেক রহমানের জায়গায় চলে গিয়েছেন? দেখুন, তারেক রহমান একটা সময়
1/11 2006-07 দিকে, সম্ভবত 2007 সাত 2007 আর রাজনীতি করব না, এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছিল। তারপর তিনি কি আর 7-এর পর 25 এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন? আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি। এখন একটা বিষয় হচ্ছে, আমি তো 3 মাস দেশে ছিলাম, কিন্তু আপনারা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম। যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, সেখানে আমার মেজর অপারেশন হয়। এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন, অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য, বেঁচে থাকার জন্য জোর দিচ্ছিল, সুস্থ থাকার জন্য জরুরি ছিল। 3 মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে। 3 মাস দেশে কোথায় ছিলেন এটা কিন্তু কখনোই বলেন নাই, কিন্তু আপনি কখনো বলবো না, কাউকে বিপদে ফেলবো? কোন জেলা এটা কি বলা যায়? হ্যাঁ, কিছুই বলবো না। বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ছিলাম। আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন, পুলিশের লোকজন, ডিবি। তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা হলো যে কারাগার, এখন যে জেল জুলুম, যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডের ছোড়াছুড়ি, তারপর কারাগারে আরেক মানবেতর জীবন, আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কে ওষুধ খাওয়াবে এরও তো কোনো নিশ্চয়তা ছিল। তো আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাবস্থানে চলে এসেছি। যারা কারাগারে আছেন এখন, যারা অনেক মানবতর জীবনযাপন করছেন, আদালতে তাদের উপর হামলা করা হয়, আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলা যখন দেখেন, যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন, যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়? জেল তো আমার জীবনে নতুন নয়। আমি 1/11 জেল দেখেছি, 1.5 বছর কারাগারে ছিলাম। আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে
জিয়াউর রহমানের কারাগারে ছিলাম, বারে বারে রিমান্ডে গেছি, 2.5 বছর একসঙ্গে জেল কেটেছি। এ জীবনে মোট 4 বছর আমিও কারাগারে ছিলাম। কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না। আর এ সরকারের আমলে যে কারাগার, সেটা আগের যে কোনো সময়ের চাইতে নিষ্ঠুরতম অভিজ্ঞতা। যারা আছে তাদেরকে কিভাবে অপমান, অসম্মানের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হবে, সে খবর তো আমরা জানি। আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমুক্ত করা হচ্ছে। আলী রিয়াজের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন। সেখানে আওয়ামী লীগ মাইনাস। এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি? যারা আওয়ামী লীগকে মাইনাস করার দুঃস্বপ্ন দেখছে, তারা নিজেরাই জনগণ কর্তৃক মাইনাস হয়ে যাবে। সেদিন বেশি দূরে, খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়ারি ফেল করতে যাচ্ছে। সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করে ইউনুস দমকে বিতাড়িত হতে সেদিন বেশি দূরে। দেশে কি খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন? নির্বাচন কি হচ্ছে মনে হয়? নির্বাচন এই দেশে কবে হবে কেউ জানে না। নির্বাচন একদিকে এনসিপি জামাত, তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে, আবার বিএনপি এবছরই নির্বাচন চায়। এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে না। আওয়ামী লীগ যেই পার্টি 50% যাদের জনসমর্থন অটুট, সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনোদিনও, সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নাই এখন বাংলাদেশে। দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না। দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে, জাগ্রত আছে। শেখ হাসিনার নেতৃত্বের যে স্মৃতি, ক্ষমতায় থাকাকালে সেই শুভ স্মৃতি মানুষ বলে। আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ ভুল ছিল। তিনটা ইলেকশনে বাংলাদেশে নিউ জেনারেশন ভোট দিতে পারে নাই। কেন দিতে পারে না? অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কেন হয়নি?
রাতের ভোটের অভিযোগ ছিল। তারাও কি নির্বাচনে আসতে বাধা ছিল? তুমি আসবে না নির্বাচনে, আপনি আসতে চান না, আমি কি জোর করে আনবো? নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। যদি নির্বাচনে আসতো, নির্বাচনের পরিবেশটা আরেকটু কম। এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে, সেখানে আমাদের কি বলার? আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে। অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা, তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্মসূচি, আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন? এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে, আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। ওনার সাথে কি আপনার কথা হয়? আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে কখনো চাইনি, এখনো চাই না। আমার যখন প্রয়োজন মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা বলি। কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন, সেটাই আমার সেই রণনীতি রণকৌশল অবলম্বন যাতে হয়, কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে, সংগঠিত হয়, সেটাই আমার বক্তব্য। আমরা জানি মোহাম্মদ ইউনূস তার নিজস্ব দল এনসিপি জামাত সহ ইসলামপন্থী জঙ্গিবাদী কয়েকটি দল, বিএনপি, তাদের they are on different pages, but they are on the same page against আওয়ামী লীগ। রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল, রিফাইন আওয়ামী লীগের কোনো সারশব্দ পাওয়া যাচ্ছে না এখন। এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইপেন আওয়ামী লীগ করার জন্য। এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ সভাপতি আমাকে 3 বার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটেনি। এটা তো সত্য, এটা খুবই সত্য থাকতে পারে, আমি সম্পূর্ণ সফল দাবি করি না। আমারও ব্যর্থতা আছে, ভুল আছে, সময় মতো সব। কিন্তু আপনার সভাপতি সাধারণ সম্পাদক প্রতিদিন কথা হয় বা মত বিনিময় হয়, এমন কোনো প্রমাণ কারো কাছে নেই। এর জন্যই প্রশ্নগুলো আসে। সবসময় ওনার সাথে
অনেকেই কথা বলেন, কিন্তু এবং উনি তো প্রতিদিনই প্রায় ভার্চুয়ালি আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে যুক্ত। এবং সারা দেশের কর্মীরা তিনি শুধু বলেন না, আপনার গ্রাসরুট লেভেলের কর্মীদের সাথে কথা হয় ওনার প্রতিদিন। ও কর্মীদের কথাই শুনে, তিনি শুনেন। আমাকে কোনো কোনো তৃণমূলের কর্মী একথাও বলেছে, সে অত যুবলীগ, ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক নয়। সামান্য একজন কর্মী, ছোটখাটো পদ, যে নেত্রীর সাথে 3 বার, কেউ বলে 4 বার, কেউ বলে 5 বার কথা হয়েছে। তাহলে অবস্থাটা বুঝেন। উনি তো দলটাকে টেনে তুলেছেন আবার একা একা। উনি তো উনি আসলে পারেন এই বয়সেও তার গতি অ্যারাবিয়ান হর্সে, সত্যি বলতে। আপনাকে অনেক ধন্যবাদ ওবায়দুল কাদের ভাই, আপনি